তারেক রহমান সাহেব, গুড বাই টু ইউ, গুড বাই, very very goodbye. Politics in Bangladesh, Tariq Rahman has no chance. আপনার এই রাজনীতিতে বাংলাদেশে আর কোনো চান্স নাই, কোনো চান্স নাই। দেশমাতা খালেদা জিয়ার মৃত্যুর পরে আমি আপনাকে আমার অন্যতম প্রতিপক্ষ হিসাবে আমি আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাবো। আমি দাঁড়াবো, তারা বাংলাদেশের ঘরে ঘরে যাব যে বিএনপি থেকে ধ্বংস করার পিছনে কে আছে। কি সুন্দর সরকারকে ফুরফুরা সুযোগ করে দিলেন, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে যাচ্ছিল, নির্বাচনটা হয়ে যাবে, দেশমাতা খালেদা জিয়া মারা গেলে সারা বাংলাদেশে বিএনপির পকেটে জোয়ার তৈরি হইতো। আজকে আপনি এই 7 দিনের নাটক করে আপনি সরকারকে এমন একটা অবস্থা দিলেন, সরকার এখন ফেব্রুয়ারি নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন মনে করবে না। সরকার এখন ফেব্রুয়ারিতে প্রয়োজন মনে করবে না। এখন এই সরকার জামাত ইসলামের নিয়ন্ত্রণে আছে, নিয়ন্ত্রণে থাকবে এবং তারাই দেশ চালাবে। এবং তারা সুপ্রিম কোর্টে বৈধতা পেয়ে গেছে, এখন নির্বাচনে দেওয়ার কোনো কারণ নাই। তারা ডিক্লেয়ার করে দিবে নো ইলেকশন টিল উই আর ইন পাওয়ার। আমরা যতদিন ক্ষমতায় আছি ততদিন আর নির্বাচনের দরকার নাই। এই সুযোগটা কিন্তু আজকে এই সরকার পেয়ে গেল। এবং এই সরকারকে আর্মি সহযোগিতা করবে, পুলিশ সহযোগিতা করবে, সকল লোক জানবে যে এই সরকার একটা স্থায়ী সরকার। যখনই মানুষ জেনে যাবে এই সরকারটা 3 বছর বা 5 বছরের জন্য স্থায়ী হয়ে গেছে, নির্বাচিত সরকারের কথা কেউ বলবে না, কোনো প্রয়োজন নাই। সবাই বলবে যে নির্বাচনের জন্য কোন রাজনৈতিক দল প্রস্তুত না, এবং সকল রাজনৈতিক দলে বলবে আমাদের নির্বাচন দরকার নাই, আপনি যে কদিন পারেন দেশ শান্ত করেন। এই চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, এই স্যাডিস্ট, এই হোমো, এই সমস্ত গুলাকে আপনি দূর করেন, এগুলাকে আপনি শাসন করেন, এগুলাকে আপনি নিশ্চিত করে পরিষ্কার করেন, দেশটাকে ক্লিন করেন। নতুন করে আমরা করতে চাই না অন্তর্বর্তী সরকার থাকুক 5 বছর। আমিও মনে করি এখন অন্তর্বর্তী সরকার 5 বছর থাকা উচিত। যদি হেডম থাকে তারা নির্বাচন আদায় করেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। যদি বিএনপি হেডম থাকে, যে হেডম আগে দেখাইছিলেন, এই হেডম যদি থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা করায়ান দেখি, তাহলে বুঝবো যে হ্যাঁ। তবে এটা ঠিক, এই সরকার আবার ঝুঁকি একটা নিবে কি নিবে না সেটা সরকার চিন্তা করবে। তারেক রহমান সাহেবের কাছে বলতে চাই, যেহেতু ডক্টর ইউনূস কমিট করেছে, ওনারা হয়তো আগামী 2, 3, 5 বছর ক্ষমতায় থাকার স্বাস্থ্যগত অবস্থা থাকবে কিনা জানি না। তিনি হয়তো যদি জনগণের প্রতি, দেশের প্রতি দরদ থাকে, তাহলে উনিও হয়তো ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঠিক রাখতে পারেন। এটা নির্ভর করছে সম্পূর্ণ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের ইচ্ছার উপরে। কিন্তু কোন রাজনৈতিক চাপে এখন আর নির্বাচন হবে না। এখন নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, বা সে নির্বাচনটা যদি হয় সেটা হবে গ্রেটনেস অফ ডক্টর ইউনূস। ওনার মহানুভবতা, ওনার উদারতা, গণতন্ত্রের প্রতি ওনার শ্রদ্ধাবোধ, দেশের জনগণের প্রতি ওনার কমিটমেন্ট, এইগুলাই নির্ভর করবে নির্বাচনটা ফেব্রুয়ারি মাসে হবে কি হবে না। কোন রাজনৈতিক দলের চাপে আর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আর আগামী নির্বাচনে বিএনপির আসার অবস্থা কতটুকু আছে আমরা দেখতে পাচ্ছি। যেখানেই কান পাতি, যেখানেই মানুষের কথা বলি, বলে স্যার জামাত চলে আসবে, স্যার ভাই জামাত চলে আসবে। আক্তার তোমরা জানো না তোমরা কি করতেছো, জামাত কিন্তু অনেক দূর আগায় গেছে। এটা আজকে জনশ্রুতি হয়ে গেছে, গণমানুষের মধ্যে সে কথা হচ্ছে। জামাত আজকে রিফর্ম করতেছে, পরিবর্তন করতেছে। তারা 8টি ইসলামিক দল নিয়ে তারা একটি মধ্যপন্থী ইসলামিক দল হওয়ার চেষ্টা করছে। তারা এখানে ফান্ডামেন্টালিস্ট দিয়ে সরাইয়া দিচ্ছে। তারা এখন আর জঙ্গি রূপ ধারণ করছে না। তারা এখন মাঠে ময়দানে জনগণের সামনে রাজনৈতিক ভাষায় বক্তব্য দিচ্ছেন। এখন তারা ক্যাডার পলিটিক্স না, এখন তারা সাংগঠনিক পলিটিক্স করার চেষ্টা করছেন। ওনারা 8 দলীয় ঐক্য জোট করে তৈরি করে ওনারা জনগণের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন। ওনারা সবার সঙ্গে আসন শেয়ার করছেন, কোনো লোভ দেখাচ্ছেন না, অন্যের উপর চাপ দিচ্ছেন না, এইটা দিব ওইটা দিব না, এটা রাখবো ওইটা রাখবো না।
তারা অনেক বেশি উদার, অনেক বেশি মানবিক, অনেক বেশি সামাজিকভাবে তারা প্রতিষ্ঠিত, ব্যবসায়ী প্রতিষ্ঠিত, শিক্ষা দীক্ষায় তারা অনেক উচ্চমানের। জামাতের প্রথম সারির অন্তত 5,000 নেতা আছে যারা বাংলাদেশের সবচেয়ে বড় ধনীদের মধ্যে অন্যতম। যদি পাশে 5,500 ধনী ধরা হয় বাংলাদেশের টপ র্যাঙ্কিং, তার মধ্যে 5,000 হবে জামাতের। যদি আপনি 5,500 শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক ধরেন, তাহলে হয়তো প্রথম 4 থেকে 5,000 হবে এই জামাতের শিক্ষিত লোক, উচ্চ শিক্ষিত লোক। ডাক্তার বলেন, লয়ার বলেন। দেখেন জামাতের লয়াররা সংসদে, সরি, উচ্চ আদালতে কিভাবে কথা বলছে এখন, কত প্রাঞ্জল ভাষায়, কত বলিষ্ঠ ভাবে বক্তব্য দিচ্ছেন। প্রতিদিন তাদের কথা দেখেন, আর বিএনপির লয়ারদের কথা দেখেন, মেও 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 করে লয়াররা বলে। আর জামাতের আইনবিদরা কি শক্তিশালী ভাবে কথা বলে, তার টোনটা কি, টোনই তো বুঝতে পারেন একটা মানুষের মনোবল কতটুকু শক্ত, আপনি দেখেন। আর সেখানে বিএনপি যে নেতারা কথা বলে, উকিলটা কথা বলে, দেখেন। কাজেই পূর্ণিয়া, তুমি আমাকে 25 মিনিট বলেছিল, 31 মিনিট হয়ে গেছে, তুমি কোথায় যাবে ট্রাই করি। তবে আমি বলতে চাই পরিশেষে বলতে চাই, আগামী শুক্রবার সকালবেলা হয়তো দেশমাতা খালেদা জিয়া হেলিকপ্টারে চড়বেন। চড়ে কোথায় যাবেন আমি জানি না, তবে উনি কালকে সকালে হেলিকপ্টারে চড়বেন। এটা প্রায় সত্যের পথে। আমি সম্ভাবনার কথা বলছি, সম্ভাবনা কোনো গুজব নয়, সম্ভাবনা কোনো মিথ্যা জিনিস নয়। আজকে যদি কেউ সম্ভাবনার কথা বলে সেটা গুজব না। এই যে একটা মুর্তুজা সাহেব বলে একজন লোক আছে, যে ওয়াশিংটনে আছেন, উনি প্রেস অ্যাটাচি, উনি নিজেকে প্রেস মিনিস্টার বলেন, কিন্তু আবার উনি বলেন উনি সিনিয়র সেক্রেটারির স্কেলের। সিনিয়র সেক্রেটারি স্কেল হইলে তাহলে রাষ্ট্রদূত কোন স্কেলের? রাষ্ট্রদূত নিজেই তো সচিব, সিনিয়র সচিব না। সেখানে কি করে তার চেয়ে সিনিয়র তার প্রেস অ্যাটাচি থাকে? এগুলো বলে বেড়ায়, আবার নিজে চিঠিও দেয়, শুনছি, দরখাস্ত পাঠায়, আবার বলে আমাদেরকে আবার হুমকিও দেয়, হামকিও দেয়, বুঝছেন না? এবং সরকারকে নির্দেশ দেয় আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হয়। বেচারা কি বলে, আমাদের পান্না 3 মাস জেল খাটছে, আমার সঙ্গে একটা ইন্টারভিউ করলো। আমি কালকে কথা বললাম পরশুদিন, ওটা 5 লক্ষ ছাড়াই গেছে, 5 লক্ষর বেশি মানুষ দেখছে। আমরা গত রাত্রে 12টা পর্যন্ত দেখেছি। এটা আজকে নাই, অনলাইনে নাই। মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আপনারা বলছেন যে কোনো বাধা দিবেন না, কাউকে কোনো কিছু বলতে বাধা দিবেন না, তাহলে পান্নার এই প্রোগ্রামটা ইউটিউবে নাই কেন? কার নির্দেশে, কেন পান্না আজকে বাধ্য হয়েছে? পান্নার ফ্যামিলি তাকে বলতেছে তোমার এত রিস্ক নেওয়ার দরকার নাই, একবার তো জেল খাটছো, আর খাটার দরকার নাই। এর সকল দায়ভার আমি নিয়েছি। আমি বলছি পান্নার দায়, পান্না অনুষ্ঠান করেছে, প্রশ্ন করেছে, জবাব দিয়েছি আমি, এর দায়ভার আমার দায়ভার। আর আমি তো এবার অ্যারেস্ট হব না। আমাকে অ্যারেস্ট করতে আসলে মারামারি করবো যাতে আমি গুলি খাই, সো দ্যাট আই এম ফিনিশড, উকিলদের টাকা খাওয়াবো না। আমাকে যদি কেউ পুলিশ বা কেউ গ্রেফতার করতে আসে, আমি তার সঙ্গে মারামারি করব, গুলাগুলির মতো ব্যবস্থা করব, যাতে তারা আমাকে গুলি করে মেরে ফেলে। আমি তো গ্রেফতার বরণ করব না। আমি বলে দিচ্ছি আপনাকে, আজকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের চোখ রাঙায়েন না, আমাদের দিকে চোখ রাঙায় কথা বলেন না, চোখ খুলে ফেলবো। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে অনুরোধ, আমি যা বলি আপনাদের কাছে আমার বিবেক থেকে বলি, কোনো আশা নিয়ে বলি না, কোনো লোভের জন্য বলি না, কোনো লাভের জন্য বলি না। আজকে মুর্তজার মতো বেটা আমাকে বলে, লেখে ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েন না, সেজন্য সরকারের বড় বাহাদুর। আমি ডক্টর ইউনূস সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করব, কেন মুর্তজা এই কথা বললো? আপনি প্রেস সেক্রেটারি কি করে আমাকে থ্রেট করলো? কেন পান্নাকে থ্রেট করলো? আমরা কি অপরাধ করেছি? আমরা কি গুজব ছড়াইছি? আমরা কি মিথ্যা কথা বলেছি? আমরা সম্ভাবনার কথা বলেছি। সম্ভাবনা কখনো মিথ্যা হয় না, সম্ভাবনা কখনো গুজব হয় না। গুজব হইতে হলে তার অরিজিনেটর থাকে না, কে
কথাটা বলছে তার থাকে না। আমি তো নিজের কণ্ঠে বলেছি, এই টেলিভিশনের সামনে, এই ইউটিউবের সামনে আমি বলেছি। তাহলে সেটা গুজব হবে কেন? সেটা মিথ্যা হবে কেন? আমি সম্ভাবনার কথা বলেছি। আমি কি বলতে পারি না ডক্টর ইউনূস আরো 100 বছর বেঁচে থাকবেন? এটা কি মিথ্যা হবে? এটা কি গুজব হবে? এটা আমার সম্ভাবনার কথা বলছি। আমি কি বলতে পারি না যে আল্লাহ মুর্তজার উপরে গজব নাযিল করবেন? এটা কি মিথ্যা হবে? এটা কি গুজব হবে? এটা আমার কামনা হতে পারে, এটা আমার আকাঙ্ক্ষা হইতে পারে, কিন্তু আমি চাই না মুর্তজার উপর কোন রকম দুর্যোগ নেমে আসুক। কিন্তু আমরা অনেক কথা বলতে পারি, অনেক কথা বলছে, কিন্তু তুমি সরকারি চাকরি করো, প্রেস অ্যাটাচি, তুমি তো সাংবাদিক না, তুমি এখন প্রেস অ্যাটাচি, প্রেস মিনিস্টারই বলো আর প্রেস প্রধান প্রাইম মিনিস্টারই বলো, তোমার তো যা ইচ্ছা তা তোমার ভেরিফাইড ফেসবুকে লিখতে পারো না, অন্যকে উদ্দেশ্য করে বলতে পারো না, তুমি তোমার মতামত দিতে পারো, কিন্তু কারো ব্যক্তির নাম নিয়ে কথা বলতে পারো না। একজন সরকারি কর্মচারী তুমি, মাইন্ডেড মাইন্ডেড, এটা মনে রেখো তুমি ভাই। এত বড় সাংবাদিকও দেখাও না, আমাদেরকে এত ভয় দেখাও না। আমি তো আজকে স্পষ্ট বলে দিলাম, জানাই দিলাম, আমাকে অ্যারেস্ট করতে আসেন, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে আসেন। I'll fight till I die, কিন্তু অ্যারেস্ট হবো না, আদালতে যাব না, কাঠগড়ায় গিয়ে আমি দাঁড়াবো না। আমি মৃত্যুকে বরণ করে নেব, কিন্তু আসামির কাঠগড়ায় দাঁড়াবো না। আজকে নতুন যুদ্ধ আমাদের শুরু, নতুন ফ্রন্ট আজকে থেকে খুলে গেল। দেশমাতা নাই, শহীদ জিয়া নাই, আমার কোনো দায় দায়িত্ব নাই, আমার দায়ভার, আমি মুক্ত হয়ে গেলাম। আজ থেকে আমি স্বাধীনভাবে আমার রাজনীতি করব, দেশ নিয়ে ভাববো, জনগণকে নিয়ে ভাববো, দেশ ও জনগণের কল্যাণে কাজ করব। তাতে যদি আমার মৃত্যু হয়, আলহামদুলিল্লাহ। পুরা ওনার বিছানাটা অক্সিজেন সহ, ভেন্টিলেটর সহ, যাবতীয় সরঞ্জাম সহ সেটা ওখানে নিয়ে যাওয়া যায় কিনা, এবং নিয়ে যাওয়ার পরে ওনাকে সেটা হবে। কিন্তু একটা বড় রিস্ক থেকে যাবে, ওনাকে হেলিকপ্টার থেকে স্থানান্তর করবেন কিভাবে? এখানে যে সিজার লিফট গুলো আছে, সেই সিজার লিফট গুলা দিয়ে ওনাকে শিফট করাইতে হবে, তাহলে সেটা তো কার্গোতে নিতে হবে। সিজার লিফট তো কার্গো প্লেনের জন্য বা কার্গো সেকশনের জন্য, যেখান থেকে সিজার লিফট দিয়ে মালামাল ঢুকানো হয়, কিন্তু প্যাসেঞ্জার কেবিনে ওনাকে কেমনে ঢুকাবেন আমি জানি না, সে ব্যবস্থা আছে কিনা। তো আমি যতটুকু বোয়িং প্লেন বা সম্বন্ধে যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞান আছে, আমি সেটা বুঝি যে প্যাসেঞ্জার লাউঞ্জ, প্যাসেঞ্জার যে কেবিনটা বা যেখানে অ্যাম্বুলেন্সটা হিসাবে গণ্য করা হচ্ছে, ওখানে যাওয়ার জন্য শুধু একটি গেটওয়ে আছে। আপনারা দেখেন যে গেটওয়ের মধ্যে একটা ওয়াকওয়ে লাগায় দেওয়া হয়, সেই ওয়াকওয়ে দিয়ে উনি গেটের ভিতরে ঢুকে যান। সেটা দিয়ে তো একটা ফুল স্ট্রেচার উইথ অল দিস ফ্যাসিলিটিস, সেটা কারণ ওনাকে তো কোনো অবস্থাতে ডিটাচ করা যাবে না, কোনো অবস্থাতে অক্সিজেন বন্ধ করা যাবে না, কোনো অবস্থায় ভেন্টিলেটর বন্ধ করা যাবে না, কোনো অবস্থাতেই কোনো কিছু ডিসকানেক্ট করা যাবে না, লিভার ফাংশনের ব্যবস্থা ডিসকানেক্ট করা যাবে না, কিডনির ডায়ালিসিস বন্ধ করা যাবে না। তাহলে উনাকে ওই কোন কিভাবে সিজার লিফট যেটাকে বলা হয়, যেটা দিয়ে কার্গোতে মাল উঠানো নামা হয়, তাহলে ওনাকে সেভাবে কিভাবে নেবেন? আমি জানি না ওই এয়ারক্রাফটের পিছনে কোনো কার্গো, ডাইরেক্ট কোনো কার্গো শিপের কার্গো এয়ারের মতো, বিমানের মতো কোনো কার্গো পিছনে ঢুকানোর ব্যবস্থা আছে কিনা আমি জানি না, এটা আমার অজ্ঞতা হতে পারে। অথবা পাইলটের ককপিটটাকে উপরে উঠানোর ব্যবস্থা আছে কিনা, হয়তো থাকতে পারে, ককপিটটাকে পুরাটা উঠায় দিতে পারে, তখন ককপিটের যে টপ কেবিনটা এটা উপরে উঠে যাবে, তখন এটা ওয়াকওয়ে হবে, প্যাসেজ হবে, হয়তো ওই প্যাসেজ দিয়ে নিতে পারেন, এটা আমি জানি না। তবে এখানে একটা ঝুঁকির কথাটা আমি বললাম, এই ঝুঁকিটা অবশ্যই মনে হয় যারা অভিজ্ঞ লোকেরা আছেন তারা সেটা দেখবেন। তাহলে কি আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পেলাম সরকার কোন, he did not keep any stone unturned, যেটাকে আমরা বলি, উনি একটি পাথর কণাকেও উল্টায় দেখেছেন
যে এমন কোনো কিছুই উনি বাদ দেখেন নাই। উনি আপ্রাণ চেষ্টা করেছেন, সরকার আপ্রাণ চেষ্টা করেছে, সরকারের মধ্যে থেকে কোন রকম ভুল নাই। আমিও বলছি, সরকার দালালি করেই বলছি যে অ্যাজ অন টুডে এবং আফটার 27 নভেম্বর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রধান উপদেষ্টা হাসপাতালে যাওয়ার থেকে নিয়ে এখন পর্যন্ত যে ব্যবস্থাগুলো নিয়েছেন, বক্তব্যগুলো দিয়েছেন, যেভাবে প্রম্পটলি অ্যাকশন করেছেন, এটার জন্য আমি সরকারকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারেক রহমানকে নিয়ে আসার জন্য তারা যে প্রচেষ্টা আছে, আমি পরে আসতে তার এই বিষয়টা নিয়ে। কাজে দেশমাতা খালেদা জিয়া সুচিকিৎসার জন্য যা কিছু করার দরকার বাংলাদেশে ওনারা করেছেন। ডাক্তার বিদেশ থেকে আনিয়েছেন, চায়নার থেকে আনিয়েছেন, অত্যন্ত উচ্চমানের বিশেষজ্ঞ আনিয়েছেন, যিনি আগেও দেশমাতা খালেদা জিয়ার চিকিৎসা করেছিলেন, আনিয়েছেন। অর্থাৎ দেশে চিকিৎসার কোনো ত্রুটি তারা করেন নাই। কিন্তু যে কোনো কারণে হোক দেশমাতা খালেদা জিয়ার কোনো পজিটিভ অ্যাকশন তারা দেখতে পাচ্ছিল না। ফলে তারা এখন শেষমেশ ওনাকে বিদেশে পাঠানোর পরিকল্পনা করেছে। সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বলে নাই। তারা কিন্তু এখনো বলছে পরিকল্পনা নিয়েছে এবং কালকে ওনাকে 14 জন সহ কালকে এটা পাঠানোর ব্যবস্থা করবেন। কালকে শুক্রবার পাঠানোর ব্যবস্থা করবেন। শুক্রবারটাকে নিয়ে আমরা আগেও বলেছিলাম যে শুক্রবারে কিছু একটা হতে পারে। শুক্রবারে কালকে পাঠাবেন, সেই জন্য ওনারা পরিকল্পনা নিয়েছেন। আমি যেটা নিউজের যেটা দেখতেছি সেখানে দেখলাম যে রওনা হতে পারেন এবং পরিকল্পনা নিয়েছেন। অর্থাৎ সিদ্ধান্ত এখনো হয় নাই বলে আমরা বুঝতে পারি যে ওনাকে যে পাঠাবেন সে সিদ্ধান্ত হয় নাই। হয়তো এমনও হতে পারে যে পরিকল্পনা নিয়েছেন বলেই হয়তো বলতে পারেন যে আপনারা কাতার এয়ারকে রিকোয়েস্ট করতে পারেন কাতারের আমিরকে যে আপনি অনুগ্রহ করে পাঠিয়ে দেন, আমরা শেষ মুহূর্তেও যদি সিদ্ধান্ত নিতে পারি তাহলে আমরা যেন আমাদের পাশে এই অ্যাম্বুলেন্সটি থাকে। এটা জানেন যে তেল খরচ হবে, এটা খুব নেগলিজেবল। এটা একটা সরকারের জন্য একটা কাতার থেকে একটা বিমান আসা বা কাতার আবার ফেরত যাওয়া, এটা তেল খরচ, অপারেশন খরচ, এটা সরকারের জন্য কিছুই না। এটা যে কোনো একজন বিজনেসম্যান এটা এটা ব্যয় বহন করতে পারে। কাজেই হয়তো কাতারের প্লেনটা আজকে রাত্রে চলেও আসতে পারে। আমরা অতীত দেখেছি 111-এর সময় দেশমাতা খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার জন্য, সৌদি আরবে পাঠিয়ে দেওয়ার জন্য, বিশেষ করে সৌদি আরব থেকে এরকম একটা এয়ারক্রাফট বোয়িংকে ঢাকায় এনে 4-5 দিন রাখা হয়েছিল, 4-5 দিন রাখা হয়েছিল। এবং তখনও আমরা প্রতিবাদ করে ওনাকে আটকাইছি, যাইতে দেয় নাই, রেখেছিলাম। যাই হোক, সেটা অতীত ইতিহাসে বলে লাভ নাই, নিজের কথা নিজে আর বলে লাভ নাই। এখন আমরা সেটা বলছি, অতীত আমরা দেখেছি যে বিদেশিরা এরকম প্লেন পাঠিয়ে দেয়, অনেকটা সরকারের অনুকূলে তারা সিদ্ধান্ত নেয়। তো এবার যেহেতু কাতার সরকারের অনুকূলে আছে, ফলে কাতার থেকে, কারণ সৌদি আরব এবার সরকারের অনুকূলে নাই, কাতার থেকে যেহেতু সরকার অনুকূলে আছে, সেজন্য কাতার সরকার, কাতারের আমির অত্যন্ত দয়া পরবশ হয়ে উনি একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিয়েছেন। আমি ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, এবং কাতারের আমিরকে এবং কাতারবাসীকে সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ যে আপনারা আমাদের জন্য এই কাজটা করেছেন। হায়াত আল্লাহর হাতে, জন্ম যেমন আল্লাহর ইচ্ছে ছাড়া হবে, আল্লাহ সরি খুশি কথাটা ঠিক না, আল্লাহ যখন যাকে চাইবেন তাকে আল্লাহর কাছে নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারেন এবং নিয়ে যাবেন। এটাই আমাদের শিক্ষা, আমরা কোরআন থেকে এটা শিক্ষা পেয়েছি। কাজেই দেশমাতা খালেদা জিয়া বেঁচে আছেন কিনা, কদিন থাকবেন, কবে ওনার ইন্তেকাল হবে, এটা সবকিছু নির্ভর করছে পরম করুণাময় আল্লাহ তাআলার উপরে। সেখানে আমাদের কারো কোনো হাত নাই। আমরা এটাকে অনেক হয়তো নাটক করতে পারি, অনেক কিছু এদিক সেদিক ঘুরাই দিতে পারি, কিন্তু যখন তা না নির্ধারিত সময় আসবে তখন এটা সবই জানা যাবে। কাজে কালকে সরকার কালকে পর্যন্ত যে পরিকল্পনা নিয়েছে, এটার জন্য আমি ডক্টর ইউনূস সাহেবকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, যেহেতু এইগুলো আমার একটা ডিমান্ড ছিল। আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে আমি বলেছি উনি কেন হাসপাতালে আসতেছেন না, উনি আসলে কি হতো, উনি আসলে রাষ্ট্রটা কিভাবে ওনার পক্ষে কাজ করত, এটাই তো প্রমাণ হলো। উনি আসার পরে দেখেন কিভাবে কত প্রম্পট অ্যাকশন হয়েছে। এখন কথায় কথা হেলিকপ্টার চলে যাচ্ছে, এবং সেনাবাহিনীও পুরা এখন বলতে পারবে যে এই সরকারের প্রতি আমরা পূর্ণ সহযোগিতা করেছি। দেশমাতা খালেদা জিয়ার জীবন রক্ষা করার জন্য সরকারের আহ্বানে আমরাও কোনো ত্রুটি করি নাই, আমরাও আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি।
আমি সেই জন্য সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীকেও ধন্যবাদ জানাতে চাই, শুকরিয়া আদায় করতে চাই, এবং সেই সঙ্গে আগামী দিনে জনগণের পাশে উনারা থাকবেন সেটাও আমি প্রত্যাশা করতে চাই। এবার আসি তারেক রহমানের বিষয়টা। তারেক রহমানের বাধার ব্যাপারটা ভারত আমেরিকাকে অনর্থক দোষারোপ করো না ভাই। ভারত আমেরিকার এখানে কোনো হাত নাই, কোনো আগ্রহ নাই, কোনো রকম স্বার্থ নাই তারেক রহমান দেশে আসলো কি আসলো না। এটা তারেক রহমানের চরম ব্যর্থতা সিদ্ধান্ত নেওয়ার। তিনি সিদ্ধান্ত নিতে পারলেন না, এটা তারেক রহমানের রাজনৈতিক ব্যক্তিগত ব্যর্থতা। কারণ আপনারা অসন্তুষ্ট হবেন আমার প্রতি, এখানে অন্য কোনো সমস্যা নাই, সম্পূর্ণ সমস্যাটা ওনার ব্যক্তিগত। উনি ব্যক্তিগতভাবে উনি ঝুঁকি নিতে চাইলেন না, ঝুঁকি নিলেন না। উনি কোনো অবস্থাতেই উনি বাংলাদেশে আসার ঝুঁকি নিচ্ছেন না। কিন্তু সরকার যেহেতু ওনার অনুকূলে আছে, সরকারের সঙ্গে বন্ধুত্ব আছে, সেই জন্য ওনার অনুরোধে হয়তো সরকার দেশমাতা খালেদা জিয়াকে কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে কোথায় চিকিৎসা হবে, কোন হাসপাতালে ভর্তি করবে, এটা কিন্তু আমরা এখনো জানি না। আবার সেখানে ওনাকে সেরকম কাতারে লন্ডনে এয়ারপোর্টে এরকম স্পেশাল ব্যবস্থা করে নামানো হবে কিনা এটাও আমরা জানি না। তবে তারেক রহমান সাহেব, সরি আঙ্কেল, ইউ লস্ট দ্য ব্যাটল, আপনি হেরে গেলেন। তারেক রহমান সাহেব, আপনি প্রচন্ড ভাবে হেরে গেলেন। পিতার হাতে গড়া দলটাকে আপনি অভিভাবকহীন করে দিলেন। আমি জানি রিমোট কন্ট্রোল থেকে আপনি এই দলটাকে চালাতে পারবেন, আমি জানি আপনার এই স্কাইপির মাধ্যমে দলটাকে চালাতে পারবেন, কিন্তু দলটাকে জনগণ আর বিশ্বাস করবে না। এই দলটার প্রতি জনগণ আর আস্থা রাখবে না। তারা জানে যে তারেক রহমান সাহেব দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে জীবন দিতে পারে না, যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়তে পারে না। সেই তারেক রহমানের দলের পিছনে মানুষ আর কেউ থাকবে না। আজ থেকে আমি আমার দায়ভার থেকে মুক্ত হয়ে গেলাম। আমি জেনারেল জিয়ার অধীনে চাকরি করেছি, রাজনীতি করেছি বলবো না, চাকরি করেছি। তার প্রতি যারা লয়াল সোলজার ছিল, আমি বিনীতভাবে দাবি করতে পারি আমি ওনাদের এই লয়াল সোলজারদের মধ্যে একজন ক্ষুদ্র সোলজার ছিলাম, অতি ক্ষুদ্র সোলজার। 7 নভেম্বরে আমি মাত্র ক্যাপ্টেন ছিলাম। এই যে মিরপুর স্টাফ করে এত বড় সেই ক্যান্টনমেন্টে এখানে জিআরবির 3টা ব্যাটালিয়ন ছিল, এবং সে 3টা ব্যাটালিয়ন সহ সিগন্যালস একটা নতুন ব্যাটালিয়ন রেজ করেছিল। আমি সেখানে একটা 6 তলা বিল্ডিং এ বসে আমি এই 7 নভেম্বরের যত সহযোগিতা করার দরকার, গাড়ি পাঠানো দরকার, অস্ত্র পাঠানো দরকার, রাত্রেবেলা অংশগ্রহণ করার ব্যাপার, সেটা হলো আমার ক্ষুদ্র প্রচেষ্টা তখন ছিল। সেদিন থেকে আমি দেশমাতা উনি জনাব জিয়ার সঙ্গে আমি আছি। এরও আগে জনাব জিয়া যখন ডিসিএস ডিপুটি চিফ অফ স্টাফ, আমি তখন আর্মি হেড করে চাকরি করতাম, ডাইরেক্টলি ওনার মিলিটারি সেক্রেটারি এর মাধ্যমে, মিলিটারি সেক্রেটারি ব্রাঞ্চের মাধ্যমে ওনার কাছে আমার প্রায় যেতে হতো অফিসারদের ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে, অফিসারদের পোস্টিং নিয়ে। ওনার একটা দস্তখতের প্রয়োজন পড়তো, আমি বহুদিন ওনার কাছে গেছি, ওনার সেলিউট দিছি গর্ব করে। আমি যে জিয়া রহমান সাহেবের সামনে যেতে পেরেছি, এটা ছিল আমার জীবনে অ্যাচিভমেন্ট, এটা ছিল আমার জীবনে অর্জন, এটা ছিল আমার জীবনের গৌরব। আমি সেই গৌরবের জন্য জেনারেল জিয়া রাজনীতি দলে অংশগ্রহণ করেছি। আমি রিটায়ার্ড করার পরে 6 মাসের মাথায় আমি দলে অংশগ্রহণ করেছি। 91 নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি। আল্লাহর অশেষ রহমতে আমি সেই দল থেকে মনোনীত হয়েছি, নির্বাচিত হয়েছি। সেদিন থেকে দেশমাতা খালেদা জিয়ার সঙ্গে আমি আছি। একটা দিনের জন্য, এক মুহূর্তের জন্য ওনার পিছন, ওনার পথ ছাড়ি নাই। অনেকে হয়তো বলবেন যে আমি ওনার কথা শুনি নাই, আসলে এই কথাটা সঠিক না। আমি অনেক কথা বলেছি যার একটাও ওনাকে উষ্মা প্রকাশ করে নাই, কিন্তু ওনাকে অন্যেরা লাগিয়েছে। আমার বিরুদ্ধে অনেক লোক ছিল, অনেক লোক চেষ্টা করেছে আমাকে ফাঁসানোর জন্য, এমনকি সংসদ থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু দেশমাতা খালেদা জিয়ার কারণে কেউ পারে নাই। আমাকে যে বারবার বহিষ্কার হয়েছে, প্রতিবারই বলছে যে আমি তোমাকে কি করব, পুরা স্থায়ী কমিটি তোমার বিরুদ্ধে বহিষ্কার দিতে বলে, আমি তোমাকে দিচ্ছি, বহিষ্কার করছি, যাও তুমি কাজ করো, যাও।
বহিষ্কার আছে, আবার সময় আসলে এই বহিষ্কার দেখবো না আমি। উনি তো বলে নাই আমার পার্টিতে আইসো না, অফিসে আইসো না, আমার সঙ্গে দেখা করো না। আমি তো বহিষ্কার, উনি তো বলে নাই। কিন্তু তারেক রহমান সাহেব, আপনি আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল বলে একটা উদীয়মান ত্যাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা নাসিরকে আপনি এক্সপেল করেছেন। ধিক তারেক রহমান সাহেব, ধিক আপনাকে, আমি ধিক জানাই আজকে এই মুহূর্তে আপনাকে। আর আজ থেকে আমার আর কোনো বাধ্যবাধকতা নাই। দেশমাতা খালেদা জিয়া নাই, জিয়া রহমান নাই, আমি তাদের বিএনপি করেছি, অন্য কারো বিএনপি করি নাই। আপনার বিএনপি আমি করব না। কিন্তু আপনাকে ধিক জানাচ্ছি, আপনি একটা নিরীহ ছেলেকে, নাসির নামটা লিখে রাখেন, তাকে আপনি এক্সপেল করেছেন কেন সে আমার স্কুলের মাঠে খেলতে গিয়েছিল। আপনি অনেক, আমার কাছে কেউ আসলে সঙ্গে সঙ্গে আপনার চামচারা আপনাকে জানাইছে, আপনি বহিষ্কার করেছেন। বিশাল ক্ষমতাশালী ব্যক্তি, আপনি যাকে তাকে যখন তখন খুশি বহিষ্কার করে ফেলেন।